বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রথম অফিস গার্ড অব অনার প্রদান, উৎসবের আমেজ বঙ্গভবন জুড়ে। নৌ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর, পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় না নেয়ার আহ্বান। ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফ ট্রাইব্যুনালে হাজির, গ্রেফতারে 9 আগস্ট পরোয়ানা জারি করেন আদালত, সংশ্লিষ্টতা তদন্তাধীন। এবং চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুর্নীতি, বিদ্যুতের খুঁটি অপসারণ ব্যয় 18 থেকে বেড়ে 220 কোটি টাকা, অনিয়মের কথা স্বীকার সিডিএ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। বঙ্গভবনে প্রথম দিনের মতো অফিস করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে তিনি বঙ্গভবনে আসেন। এ সময় তাকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। পরে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। রাষ্ট্রপতির আগমন ঘিরে উৎসব মুখর পরিবেশ দেখা যায় বঙ্গভবন ঘিরে। দীর্ঘ 35 বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে শুক্রবার শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলার গুরুত্ব দিতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন সরকার প্রধান। শপথ নেয়ার পর প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে যোগদান করে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, এই সরকার সবার সেবা নিশ্চিত করতে চায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করলে বাংলাদেশ ও সরকার ঠিকভাবে এগিয়ে যাবে। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত নির্বাচনগুলো জনগণের ইচ্ছের প্রতিফলন হয়নি। তাই সরকার এমন নির্বাচন চায় যার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। সরকারের যে মূল যে উদ্দেশ্য জনগণের সেবা করা, সেই জনগণের সেবা করার জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে যে মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে এই একটি মন্ত্রণালয় কিন্তু জনগণের সরকার কাজ করে থাকে বছরের ৩০০। এদিকে সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবসে যোগ দেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে দেয়া হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে সংবাদ মাধ্যমে ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। আমাদের এই জুলাই আন্দোলন কোনো সংবাদ মাধ্যম বা যারা রাজনীতির ভূমিকা চালু করে দেখার কোনো সুযোগ আমাদের মাথায় কোনোদিনই আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব কোনোভাবে যেন আমরা ভুল না মাথায় রাখতে হবে। আমাদের সকলেই আমি সকলেই বারবার কিন্তু 17 বছরে একটা ওয়েটে তারা বাংলাদেশ চলেছে অব্যাহত রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংকটপ্রবণ এলাকায় সরকার জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সংকটের বড় কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এর প্রভাব পড়েছে দেশের গ্যাস ও এলএনজি সরবরাহে, ফলে গ্যাস সংকট দেখা দিয়েছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের যে টার্মিনাল যেখানে গ্যাস এলএনজি যেখান থেকে সরবরাহ করা হয় সেটি ত্রুটিযুক্ত হয়ে পড়ে।
সেই কারণে এখন গ্যাসের চাপ কমে গেছে কয়েকদিন। এই সরকার জনকল্যাণে সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে একটি মাইক্রোবাসে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউশন। জানিয়েছে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় তার সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। দর্শক, এই নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুদাসির আলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুদাসির, ট্রাইব্যুনালের আজকের কার্যতালিকার বিষয়গুলোর অগ্রগতি সম্পর্কে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? প্রথমে বলে রাখি সাইফুর রহমান সাইফের বিষয়টি হচ্ছে সোনিয়া, যে ইলিয়াস আলী যে গুম হওয়ার ঘটনাটি যে 2012 সালে হয়, সেখানে কিন্তু জিয়াউল হাসানের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেটা কিন্তু অনেক আগেই বলা হয়েছে, চিফ প্রসিকিউটর যেমনটি জানিয়েছেন। তো সেই বিষয়ে কিন্তু সাক্ষ্য দিয়েছেন কিন্তু তারই এক সময়কার রানার ইমরুল কায়েস। সেই ইমরুল কায়েসের কিন্তু সাক্ষীর মধ্যেই কিন্তু এই উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের একটি সম্পৃক্ততা বিষয়টি কিন্তু উল্লেখ আছে। অর্থাৎ যে সময় ঘটনাটি ঘটেছিল যে বছরে, সে বছরেই কিন্তু এই উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ কিন্তু র্যাবের গোয়েন্দা শাখা কর্মরত ছিলেন। তো সেই সূত্র ধরেই কিন্তু পরবর্তীতে তদন্ত কর্মকর্তারা তদন্তে নামে এবং তার সম্পৃক্ততার বিষয়টি তারা পেয়ে যান বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়। এরপরে কিন্তু তাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানান প্রসিকিউশন পক্ষ এবং কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হবে এই মামলায়। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে গ্রেপ্তার দেখানো সেটি কিন্তু সম্পন্ন হবে কিছুক্ষণের মধ্যে। আনুষ্ঠানিকভাবে যে গ্রেপ্তার দেখানো সেটি কিন্তু সম্পন্ন হবে কিছুক্ষণের মধ্যেই। তিনি কিন্তু এখন বর্তমানে ট্রাইব্যুনালে অবস্থান করছেন। এদিকে কিন্তু সোনিয়া, আরেকটি বিষয় জানিয়ে রাখি, শতাধিক গুম খুনের মামলায় যে জিয়াউল হাসানের বিরুদ্ধে রয়েছে, সেখানে কিন্তু আজকে সাক্ষী দিয়েছেন কিন্তু নিজামুদ্দিন হাওলাদার। তিনি কিন্তু জানিয়েছেন তৎকালীন সময়ে খুলনায় একজনের লাশ পাওয়া নিয়ে যিনি বিডিআর সদস্য ছিলেন, তো তিনি এ নিয়ে কিন্তু বিস্তারিত জানিয়েছেন। যদিও তাকে জেরা করেন আসামি পক্ষরা এবং আসামি পক্ষে জেরার সময় কিন্তু তিনি অনেক তথ্যই কিন্তু দিতে পারেননি। তিনি সুরাত রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট সম্পর্কিত কোনো তথ্য কিন্তু তিনি দিতে পারেননি। তবে তার জেরাটি আজকে সম্পন্ন হয়েছে। তো সোনিয়া, এই কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ইলিয়াস আলীর গুমের ঘটনায় যে মানবতা বিরোধী অপরাধ মামলা হয়েছে, সেটির কিন্তু সাইফুর রহমান সাইফকে কিন্তু গ্রেপ্তার দেখানো হবে। আর আজকে জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য হয়েছেন, তিনি সাক্ষ্য দিয়েছেন, তার সাক্ষ্যের জেরাও হয়েছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে আপাতত বলার মতো তথ্য। সোনিয়া, মুদাসির, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো শিল্পনগরী নরসিংদীতেও দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে বন্ধ হয়ে গেছে জেলার মাধবদীর অনেক টেক্সটাইল মিল। কারখানার মেঝেতে নষ্ট হচ্ছে কেমিক্যাল মিশ্রিত সুতা ও কাপড়। সংকট উত্তরণে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি আর্থিক প্রণোদনা দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শিল্প মালিকেরা। রেজাউল করিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কেমিক্যাল দিয়ে গ্রে কাপড় প্রসেসিং করলে 16 ঘন্টার মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হয়। কোনো কোনো কারখানায় 3 থেকে 4 দিন ধরে গ্যাসের চাপ না থাকায় মেশিনগুলো অচল হয়ে পড়েছে। ফলে কেমিক্যাল মিশ্রিত কোটি কোটি টাকার সুতা ও কাপড় পচে নষ্ট হচ্ছে। এই কস্টিক দিয়ে যে কাপড়টা আমরা প্রসেস করি, দেখা গেছে এটা আমাদের 2-4 ঘন্টার মধ্যে প্রসেসে নিয়ে যেতে হয়। এরকম অনেক কাপড় আছে যেগুলো প্রায় 2-3 দিন হয়ে গেছে। মোটামুটি এই কাপড়গুলো এখন আমাদের ক্ষতির মুখে। প্রায় 2 থেকে 2.5 লক্ষ গজ কাপড় ভেজা আছে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে এগুলো প্রসেস করতে হয়। এগুলো অলরেডি নষ্ট হওয়ার পথে, প্রায় নষ্ট হয়ে গেছে অধিকাংশ কাপড়। গ্যাস সমস্যার সমাধান না হলে মালিক পক্ষের আর্থিক ক্ষতির পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানও ঝুঁকিতে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা অনেক কষ্ট করেও শ্রমিকদেরকে ধরে রাখছি, কিন্তু এই শ্রমিকগুলো যদি বেরিয়ে যায়, তাদেরকে যদি আমাদেরকে লে অফ করতে হয়, ছুটি দিয়ে দিতে হয়, তাহলে সেই জিনিসটা বিবেচনায় নিতে হবে, তাহলে সেটা রাষ্ট্রের জন্য কতটুকু ক্ষতি হবে। স্থানীয় ব্যবসায়ী নেতাদের দাবি, গ্যাস সমস্যায় গত 1 মাসে জেলার টেক্সটাইল কারখানাগুলো শত কোটি টাকার কাপড় পচে নষ্ট হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে রপ্তানির আদেশ বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা তো সব অকেজু হয়ে যাচ্ছে, তারা তাদের কাজ নাই, এই জন্য সব বেকারত্ব বেড়ে গেছে। মালিক যারা আছে অনেকে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি, আমরা বিভিন্ন সাথে ব্যবসা বাণিজ্য করতে বিভিন্ন সাথে আমরা লেনদেন করতে পারতেছি না। শিল্প মালিকদের পক্ষ থেকে জোর দাঁড়িয়ে জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে এই জিনিসটা কোনো দেখভাল করে। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করায় স্থানীয় শিল্পে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে, তবে দ্রুত এর সংকট নিরসনের চেষ্টা চলছে। এই মুহূর্তে সরবরাহ কম থাকায় আমরা শুধু সার কারখানায় গ্যাস দিচ্ছি, আশা করি ইনশাআল্লাহ দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। নরসিংদীতে ছোট বড় মিলিয়ে ৩ শতাধিক ডাইং এবং প্রিন্টিং কারখানা রয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে বিদ্যুতের খুঁটি অপসারণ ব্যয় 18 কোটি টাকা থেকে বেড়ে 220 কোটিতে পৌঁছে যাওয়ার দেখা দিয়েছে প্রশ্ন। আকাশ পাতাল বাজেট বৃদ্ধির জন্য বিদ্যুৎ বিভাগের ওপর দায় চাপালেন প্রকল্প পরিচালক। যদিও বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অনিয়মের কথা অস্বীকার করেছেন। চট্টগ্রাম প্রতিনিধি সুমন দেকে সঙ্গে নিয়ে এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে নির্মাণ করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে বড় এই অবকাঠামো প্রকল্প ঘিরে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। নগরীর গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্প যত এগোচ্ছে ততই সামনে আসছে ব্যয় আর পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন। 2017 সালে অনুমোদনের সময় প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল 3,500 কোটি টাকা। পরে কয়েক দফায় বাড়িয়ে তা নেওয়া হয় 4,229 কোটিতে। বেড়েছে প্রকল্পের মেয়াদও। ব্যয় কেন বেড়েছে? 3,250 থেকে 4,298 বা 4,314 কোটি টাকা ব্যয় হয়েছে। আমরা যখন ডিবিবিটা আমার বললাম তো এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে পরামর্শ প্রতিষ্ঠান আছে, 2টা পরামর্শ প্রতিষ্ঠান। একটা হচ্ছে যে তার কাজ হচ্ছে যে ড্রয়িং, ডিজাইন, এস্টিমেশন, এভরিথিং করা। আর একটা হচ্ছে যে সেই যেটা করছে সেটা ঠিক আছে কিনা দেখভাল করা। সরকারের উচ্চ পর্যায়ে, বাংলাদেশের উচ্চ পর্যায়ে যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা এই কাজে নিয়োজিত। তো ওরা এটা অ্যাসেসমেন্ট করে আমাকে দিয়েছে, আমি সরকারের কাছে দিয়েছি, সরকার এটা অ্যাপ্রুভ করেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন হয়ে আছে বিদ্যুতের খুঁটি অপসারণের ব্যয়। প্রকল্পের শুরুতে এজন্য বরাদ্দ ছিল প্রায় 18 কোটি টাকা, কিন্তু পরবর্তীতে সেই ব্যয় বেড়ে দাঁড়ায় 220 কোটিতে। এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থাকে পরিশোধ করা হয়েছে প্রায় 160 কোটি টাকা। বিদ্যুতের পোল সরানোতে 18 কোটি টাকা ধরা ছিল, সেটা 200 কোটি টাকাতে উপনীত হয়েছে। এই টাকাগুলো আমরা কার থেকে নিলাম? আমরা পিডিবি থেকে এস্টিমেশন নিয়ে ওদের সাথে 200 কোটি টাকা অনুমোদন হলো, আমরা ওদেরকে পেমেন্ট করেছি 100 পাওয়ার গ্রিড কোম্পানি সহ 160 কোটি টাকা। মাত্র 18 কোটি টাকার প্রাথমিক প্রাক্কলন কিভাবে 220 কোটিতে পৌঁছালো, এমন প্রশ্নে প্রকল্প পরিচালক দায় চাপালেন বিদ্যুৎ বিভাগের ওপর। সরকারি ডিপার্টমেন্ট যখন আমরা টাকা দিই, তারা নিজেরা টেন্ডার করে, নিজেরা দরপত্র আহ্বান করে, নিজেরা বিল করে, নিজেরাই আয় করে। আমাদেরকে শুধু তারা সমন্বয় বিল দাখিল করে। এক্ষেত্রে আমাদের কোনো এখতিয়ার নাই সেখানে ইন্টারফেয়ার করা। শুধু বিদ্যুতের খুঁটি অপসারণ নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা ও র্যাম্প নির্মাণ নিয়েও অভিযোগ আছে। বারেক বিল্ডিং মোড়, সিইপিজেড ও পতেঙ্গা এলাকায় নকশায় থাকা বাঁক এবং র্যাম্পের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে কোথাও কোথাও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত র্যাম্প করা হচ্ছে, আবার কোনো কোনো র্যাম্পে কাজ স্থগিত বা বাতিল করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানও প্রকল্পে অনিয়মের কথা স্বীকার করেছেন। আমার যতটুকু স্টাডি আমি করেছি, এই প্রকল্পে রেডের দিক থেকে ঠিকাদার ভালোভাবে বেনিফিটেড হয়েছিল এবং সেটার সাথে হয়তো তৎকালীন সরকারের সম্পৃক্ততা থাকতেই পারে। তো বাকি যেটা এগুলা অনেক তদন্ত চলমান, দুর্নীতি দমন কমিশন তদন্ত করতেছে, সেখানে পিডব্লিউডি তদন্ত করেছে, সেখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তদন্ত করেছে। এটা চলমান অবস্থায় আছে। আমি বলবো যে মানে বিগত সরকারের আমলে এই প্রকল্পটিকে আরো বাস্তবমুখী করতে পারত। দীর্ঘদিনের প্রত্যাশিত চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘিরে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জনগণের হাজার কোটি টাকার এই প্রকল্পে এখন একটাই প্রশ্ন, উন্নয়নের নামে ব্যয় বাড়ছে, কিন্তু সেই ব্যয়ের জবাবদিহি কোথায়? এমদাদুল হক খান, মোহনা সংবাদ, চট্টগ্রাম। ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর আসাদুর রহমানের কাছে $15,000 চাঁদা দাবি করে তাকে হামলা ও মারধরের ঘটনায় জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে ডিবি। এই ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, চক্রটি প্রতিষ্ঠিত চিকিৎসক, ব্যবসায়ী ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে তাদের ঠিকানা, গাড়ির নম্বর ও পারিবারিক তথ্য সংগ্রহ করে। পরে তারা ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। এই নৃশংস ঘটনার পরই ডিবি ছায়া তদন্ত শুরু করে থানার পাশাপাশি। পল্টন থানা জীবনকে জিজ্ঞাসাবাদে এই সংক্রান্তে ইভান নামে একজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ইভানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইভান স্বীকার করে যে তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন বর্ণাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। রংপুরের নিজ বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করা হয়। বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। এ নিয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে কোতোয়ালি থানা পুলিশ ও পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে মরদেহের ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। প্রশাসনিক নানা জটিলতায় 9 বছর বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে জামালপুর হাইটেক পার্ক প্রকল্পের কাজ। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল এই প্রকল্প। 2017 সালে শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 36% কাজ। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। জামালপুর পৌর শহরের মুকুন্দবাড়ি এলাকায় প্রায় 5.23 একর জমির উপর গড়ে উঠছে বহুল প্রতীক্ষিত জামালপুর হাইটেক পার্ক। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে 2017 সালে শুরু হয় প্রকল্পটির কাজ। প্রায় 153 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই পার্ককে ঘিরে জেলার হাজারো তরুণ তরুণীর মধ্যে তৈরি হয়েছে নতুন স্বপ্ন। আইসিটি পার্ক চালু হলে আমাদের মতো যারা শিক্ষিত বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। জামালপুর তথ্য প্রযুক্তি খাতে আরো উন্নত লাভ করবে এবং আমরা যারা যুবক আছি তারা নিজেদেরকে আরো আইসিটি খাতে প্রসার করতে পারবো এবং সর্বোপরি জামালপুরের উন্নয়ন হবে। হাইটেক পার্কটির নির্মাণ সম্পূর্ণ হলে এখানে প্রায় 3000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পুনরায় শুরু হয়েছে কাজ। ইতোমধ্যেই 36% কাজ শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে আমরা কাজ আবার নতুন করে স্টার্ট করছি, নতুন সরকার আসার বলার কারণে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি কাজটা আমরা হ্যান্ড ওভার করে দিব। 2টা শিফটে দিনে রাতে 24 ঘন্টা মোটামুটি কাজ করা হয়। কিন্তু সরকার পতনের জন্য এখানে দীর্ঘদিন প্রায় 1 বছরের উপরে কাজটা বন্ধ ছিল। নতুন সরকার আসার পরে এই কাজটা আবার চালু করা হয়। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা জানায় কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ শেষ হলে জামালপুর এবং জামালপুরের আশপাশে যে মেধাবী তরুণ তরুণী আছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান এবং স্থানীয়ভাবে আয়ের যে ব্যবস্থা সৃষ্টি হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে শুধু কর্মসংস্থানই নয়, তথ্য প্রযুক্তি খাতে জামালপুরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার 10 জন নিহত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তাদের অর্থনৈতিক স্থাপনাগুলোয় হামলা চালিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছে কিয়েভ। এর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতে পাল্টা হামলা চালানো হবে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতোর ডেস্ক রিপোর্টে। রাশিয়ার মূল ভূখণ্ড ও রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় এলাকায় তীব্র ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। শনিবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন।
রাশিয়ার দাবি, সাম্প্রতিক এই হামলায় অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওজনের একটি গুদাম এবং একটি শিল্প কারখানা লক্ষ্যবস্তু করা হয়। এর ফলে বেশ কিছু অর্থনৈতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন সাক্ষাৎকারে ইউক্রেনের কঠোর সমালোচনা করে বলেন, এখন ইউক্রেনকে সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতে পাল্টা ও ভয়াবহ হামলার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার যুদ্ধ পরিচালনা এবং সামরিক কার্যক্রমে অর্থায়নের সক্ষমতার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতেই দেশটির অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। এদিকে উত্তেজনার মধ্যে শান্তি আলোচনার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে এক্ষেত্রে পুতিনের প্রধান শর্ত হল রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইউক্রেনীয় এলাকাগুলোকে মস্কোর ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে মেনে নিতে হবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রথম অফিস, গার্ড অব অনার প্রদান, উৎসবের আমেজ বঙ্গভবন জুড়ে। নৌ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর, পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় না নেওয়ার আহ্বান। ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফ ট্রাইব্যুনালে হাজির, গ্রেফতারে 9 আগস্ট পরোয়ানা জারি করেন আদালত, সংশ্লিষ্টতা তদন্তাধীন। এবং চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুর্নীতি, বিদ্যুতের খুঁটি অপসারণ ব্যয় 18 থেকে বেড়ে 220 কোটি টাকা, অনিয়মের কথা স্বীকার সিডিএ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।